আসসালামু আলাইকুম স্যার, আমরা লাইভে চলে এসেছি। ফিওনা, শুরু করো। আসসালামু আলাইকুম। শুভরাত্রি। বাংলাদেশের সর্ববৃহৎ অনলাইন মেডিকেল প্ল্যাটফর্ম এক্সিস মেডিকেল স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। মেডিকেল শিক্ষার্থীদের জন্য এক্সিস মেডিকেল স্কুল নিয়মিত লাইভ সেশন আয়োজন করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় আজকের বিশেষ সেশন ক্লিনিক্যাল ডিসকাশন অন আপডেট অফ সিওপিডি ম্যানেজমেন্ট। হোস্ট হিসেবে আছি আমি আসমা হোসনা ফিউনা, ফাইনাল ইয়ার, আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজ, নোয়াখালী। এবং আমাদের সাথে গেস্ট হিসেবে আছেন একজন স্বনামধন্য বিশেষজ্ঞ চিকিৎসক, ডাক্তার রাজীব কুমার সাহা স্যার, মেডিসিন অ্যান্ড চেস্ট স্পেশালিস্ট, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ অ্যান্ড মিড। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম ফিওনা। তুমি ভালো আছো তো? জি স্যার, আলহামদুলিল্লাহ স্যার, আপনি হ্যাঁ, ভালো আছেন? হ্যাঁ, ভালো। এবং তোমাকে এবং আজকের এই এক্সিস মেডিকেল স্কুলের যারা যারা এই পার্টিসিপেন্ট আছে, যারা যারা এই পর্বটি উপভোগ করছে, সবাইকে শুভরাত্রি। স্যার, আমাদের আজকের টপিক হচ্ছে আপডেট অফ সিওপিডি ম্যানেজমেন্ট। তো স্যার, এজমা এবং সিওপিডি ক্যারেক্টারিস্টিক্স অনেকটা কাছাকাছি। স্যার, আপনি যদি একটু বলতেন যে আমরা এটা কিভাবে আলাদা করতে পারবো, তাহলে স্যার ভালো হতো। হ্যাঁ, ভেরি গুড কোশ্চেন। অ্যান্ড অ্যাজমা সিওপিডি এই দুটা এমন একটি এমন ডিজিজ যে এগুলাকে আলাদা করা খুবই 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 ডিফিকাল্ট। এক নাম্বার কথা হচ্ছে, কারণ হচ্ছে যে এগুলার কিছু হচ্ছে সিমটম এত কাছাকাছি, যে অ্যাজমা এবং সিওপিডি যে সিমটম ওভারঅল এবং ক্লিনিক্যাল ফাইন্ডিংস এত কাছাকাছি যে এটাকে অনেক সময়ই আলাদা করা হয় না বা যায় না। এবং একই ট্রিটমেন্টই দেখা যাচ্ছে অ্যাজমার পেশেন্ট পাচ্ছে অথবা সিওপিডির পেশেন্ট পাচ্ছে। কিন্তু আমাদের এটা কিছু পয়েন্ট আছে, যে পয়েন্টের উপরে বেসিস করে আমরা অ্যাজমা এবং সিওপিডিটাকে আলাদা করতে পারি। এখন এই জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে যে অ্যাজমা এমন একটি ডিজিজ যেটা অ্যালার্জি মিডিয়েটেড ডিজিজ, এবং হচ্ছে অ্যালার্জির অ্যাজমা এটা অনসেটটা হয় একটা আর্লি এজে অথবা লেট এজেও হতে পারে। কিন্তু সিওপিডি যে ডিজিজটা এটা অনসেটটাই হবে হচ্ছে 40 অথবা 40 এর পরে। তার মানে যে যদি ডিজিজটা আর্লি এজে হয়, যে রেসপিরেটরি ডিস্ট্রেস, কাফ, স্পুটাম প্রোডাকশন, তাহলে যে আর্লি এজে হলে কিন্তু আমরা এটা অ্যাজমা চিন্তা করব আগে। কিন্তু যদি এটা অনসেটটা হয় 40 এর পরে, তাহলে কিন্তু এটা সিওপিডি হতে পারে, আবার অ্যাজমাও হতে পারে। তো এক্ষেত্রে সেটা হলো যে স্মোকিং এর হিস্ট্রি, যেটা ভেরি মাচ ইম্পর্টেন্ট। যে অ্যাজমার পেশেন্ট স্মোকিং করতেও পারে, নাও করতে পারে। আর আর্লি এজ হলে তো স্মোকিং হিস্ট্রি থাকে না। কিন্তু সিওপিডির পেশেন্টের কিন্তু স্মোকিং হিস্ট্রি মাস্ট। যে একটা সিওপিডির পেশেন্ট একটা লং একটা স্মোকিং হিস্ট্রি দেবে, মোর দ্যান 10 or 20 প্যাক ইয়ার, তাহলে একমাত্র সিওপিডি হবে। এটা একটা ব্যাপার। তারপরে হচ্ছে অ্যালার্জির হিস্ট্রি গুলা দিবে অ্যালার্জির পেশেন্ট, ব্রঙ্কাল অ্যাজমার পেশেন্ট। তার কোল্ড অ্যালার্জি আছে, ডাস্ট অ্যালার্জি আছে, অথবা তার হচ্ছে আহ দেখা যাচ্ছে যে ফুড অ্যালার্জি আছে, স্কিন অ্যালার্জি, একজিমা আছে। সিওপিডির পেশেন্ট এই ধরনের হিস্ট্রি দিবে না। আবার দেখা যাচ্ছে যে অ্যাজমার পেশেন্ট আহ আহ সবচেয়ে একটা ইন্টারেস্টিং জিনিস হলো যে অ্যাজমার পেশেন্টের হচ্ছে যে ইন বিটুইন অ্যাটাক যে খুব ভালো থাকবে। দেখা যাচ্ছে যে আজকে সপ্তাহের 7 দিন ভালো আছে, 7 দিন পরে যে একদিন প্রবলেম হলো, অথবা 1 মাস, 2 মাস, 3 মাস, কয়েক মাস ভালো আছে, এরপরে যে এই প্রবলেম গুলা হলো যে তার কাফ, স্পুটাম প্রোডাকশন আর শর্টনেস অফ ব্রেথ, হুইজ, এগুলা পাওয়া যাচ্ছে। কিন্তু সিওপিডির পেশেন্ট কিন্তু ইন বিটুইন অ্যাটাক যে এই পিরিয়ডটা, যে পারসিস্টেন্টলি দেখা যাবে যে সে তার কাফ আছে, স্পুটাম প্রোডাকশন আছে, তার মানে ইন বিটুইন অ্যাটাকও পেশেন্ট ভালো থাকবে না, সেটা হচ্ছে সিওপিডির দিকে যাবে। সো এটা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। এছাড়া হচ্ছে আমরা পেশেন্টকে অ্যাজমা এবং সিওপিডি যখন এরকম মনে হচ্ছে, তার তখন আমরা হচ্ছে পেশেন্টকে কিছু পরীক্ষা করি, যেমন স্পাইরোমেট্রি। পাইরোমেট্রি করে যদি আমরা দেখি যে পেশেন্টের এপিভি1 এবং এপিসি রেশিও যেটা সেটা রিভার্সেবল, তাহলে এটা ব্রঙ্কাল অ্যাজমা। আর যদি দেখি যে না, এটা রিভার্সেবল না, এটা লেস দেন 0.7, তখন আমরা এটাকে সিওপিডি বলবো। তার মানে আমরা পেশেন্টের হিস্ট্রি, ক্লিনিক্যাল এক্সামিনেশন এক্সামিনেশন অলমোস্ট সেম থাকে, যে পেশেন্টের চেস্টে ভেসিকুলার প্রলং এক্সপিরেশন এবং রঙ্কাই, যদি পেশেন্টের ব্যারেল চেস্ট থাকে,
পেশেন্টের যদি হচ্ছে ইনভাসিভ মেটার চেঞ্জ হয় তখন বেরাল টেস্ট পাওয়া যাবে, আর্লি এজে পাওয়া যায় না। তো ক্লিনিক্যাল এক্সামিনেশন করে অনেক ক্ষেত্রে আলাদা করতে পারি না, কিন্তু যদি আমরা স্পাইরোমেট্রি করি, লাং ফাংশন টেস্ট করি, তাহলে কিন্তু আমরা এটা আলাদা করতে পারি। সো অ্যাজমা সিওপিডির সিমটম অলমোস্ট সেম, খুব বেসিক, খুব ফাইন কিছু পার্থক্য আছে। যখন আমরা পরীক্ষার হলে বা হচ্ছে আমাদের ডেইলি লাইফে ওয়ার্ডে যখন ডায়াগনোসিস করব, সেক্ষেত্রে হিস্ট্রিটা খুবই ইম্পর্টেন্ট। এবং হিস্ট্রিতে আমরা স্মোকিং হিস্ট্রি পেলে আমরা সিওপিডির দিকে যাব। আবার যদি আমরা পেশেন্টের অ্যালার্জির হিস্ট্রি পাই, তাহলে আমরা অ্যাজমার দিকে আসবো। আবার অনেক ক্ষেত্রে ওভারল্যাপ থাকে, যে একটা অ্যালার্জির হিস্ট্রিও আছে, সাথে স্মোকিং হিস্ট্রিও আছে, আবার সিমটমও সেম। সেক্ষেত্রে কিন্তু আমাদের স্পাইরোমেট্রি করতে হবে। স্পাইরোমেট্রি উইথ রিভার্সিবিলিটি টেস্ট করতে হবে, এবং এর মাধ্যমেই আমরা এই সিওপিডিটাকে এবং অ্যাজমাটাকে আলাদা করতে পারবো। ফিওনা, আমার মনে হয় যে তুমি এটা কি বুঝতে পারছো কিনা, যে আমি যতটুকু আলোচনা করলাম? জি স্যার, বুঝতে পেরেছি স্যার। তাহলে আমরা আজকের যে আপডেট অফ সিওপিডি ম্যানেজমেন্ট সেদিকে চলে যাই। আমার কিছু স্লাইড আছে, আমি একটু দেখাতে চাচ্ছিলাম। জি স্যার। ওকে, থ্যাংক ইউ। স্যার, আপনি মিউট হয়ে গেছেন স্যার, একটু আনমিউট হতে হবে। এখন শোনা যায়? জি হ্যালো? স্যার। জি স্যার, আচ্ছা, শোনা যাচ্ছে স্যার। আচ্ছা, তাহলে এটা একটু দেখো তো, এটা এখন এখন দেখা যায় কিনা? দেখা যায়? জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, তাহলে আমি আবার শুরু করি। সিওপিডি হচ্ছে ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজেস। ইট ইজ দ্য কমন প্রিভেন্টেবল এন্ড ট্রিটেবল ডিজিজ। তার মানে সিওপিডি হচ্ছে প্রিভেন্ট করা যায়। উই ক্যান প্রিভেন্ট সিওপিডি এন্ড উই ক্যান ট্রিট সিওপিডি। দ্যাট ইজ ক্যারেক্টারাইজড বাই পারসিস্টেন্ট রেসপিরেটরি সিম্পটমস। তার মানে এই সিওপিডি রেসপিরেটরি সিম্পটমস গুলা থাকবে পারসিস্টেন্ট। এমন না যে ইন্টারমিটেন্ট আর হচ্ছে কিছুদিন থাকলো তা না, এটা পারসিস্ট করবে। অ্যান্ড পারসিস্টেন্ট এয়ার ফ্লো লিমিটেশন। তার মানে এই সিওপিডি পেশেন্টের রেসপিরেটরি এয়ার ফ্লো যে লিমিটেশনটা, সেটাও পারসিস্টেন্ট। তার মানে হচ্ছে এটা একটা ইরিভার্সিবল চেঞ্জ হয় রেসপিরেটরি ট্র্যাকে। এই কারণে হচ্ছে এটা এয়ার ফ্লো লিমিটেশনটাও পারসিস্ট করে। Due to airway or alveolar abnormality, usually caused by a significant exposure to a noxious particle or gases. তার মানে হচ্ছে সিওপিডির একটি কজ থাকে। সিওপিডি ইউজুয়ালি যে আমাদের এয়ারওয়ে অর অ্যালভিউলাস সেখানে কিছু ডিস্ট্রাকশন করে, এবং এই ডিস্ট্রাকশনটা হবে হচ্ছে ডিউ টু এক্সপোজার অফ noxious particles or gases লাইক স্মোকিং, আর হচ্ছে কিছু হচ্ছে বায়োমাস ফুয়েল দিয়েও যদি ইনজুরি হয়, তাহলে সিওপিডি হবে। তার মানে
একটা ডেফিনেশন থেকেই কিন্তু আমরা বুঝতে পারছি যে সিওপিডি একটি প্রিভেন্টেবল এন্ড ট্রিটেবল ডিজিজ, যেটা নাকি আমরা প্রিভেন্ট করতে পারবো, ট্রিটমেন্ট করতে পারবো, এবং হচ্ছে যার সিমটমটা হবে পারসিস্টেন্ট এবং এয়ার ফ্লো লিমিটেশনটা হবে পারসিস্টেন্ট, এবং এতে হচ্ছে একটি ইনজুরিয়াস এজেন্ট থাকবে লাইক স্মোকিং, এবং সেটা এয়ারওয়েতে একটি অ্যাবনর্মালিটি বা চেঞ্জ করবে, ডিস্ট্রাকশন করবে। প্যাথোলজি অর প্যাথোজেনেসিস অফ সিওপিডি, প্যাথোলজি যদি বলা হয় তাহলে সেটা আমরা সবাই জানি যে এটা ক্রনিক ইনফ্লামেশন এবং স্ট্রাকচারাল চেঞ্জ। সিওপিডি তে হচ্ছে একটা ক্রনিক ইনফ্লামেটরি প্রসেস থাকবে, এবং এখানে একটা স্ট্রাকচারাল চেঞ্জ থাকবে। এবং প্যাথোজেনেসিস এর ভিতরে দেখা যাচ্ছে যে একটা অক্সিডেটিভ স্ট্রেস যখন বেড়ে যায়, প্রোটিয়েজ এন্ড অ্যান্টিপ্রোটিয়েজ ইমব্যালেন্স যখন হয়, তখন এখানে ইনফ্ল্যামেটরি মিডিয়েটরস গুলো রিলিজ হয়, এবং আলটিমেটলি এখানে পেরি ব্রঙ্কিওলার এন্ড ইন্টারস্টিশনাল ফাইব্রোসিস হওয়া শুরু হয়ে যায়, যেটা একটা স্ট্রাকচারাল ড্যামেজ, এবং আলটিমেটলি যে একটা ইরিভার্সিবল চেঞ্জ হয় এয়ারওয়েতে। এবং এই আলটিমেটলি কি হয়, এয়ার ফ্লো লিমিটেশন হবে, গ্যাস ট্র্যাপিং হবে, গ্যাস এক্সচেঞ্জ অ্যাবনর্মালিটি হবে, মিউকাস হাইপারট্রফি হয় এখানে, এন্ড পার্মানেন্টলি হাইপারটেনশন ডেভেলপ করে। এটা খুবই ইম্পর্টেন্ট, পার্মানেন্ট হাইপারটেনশনটা। এখন ডায়াগনোসিস করার জন্য আমরা একটা সিওপিডি পেশেন্টকে কি কি দেখবো, যে সিমটম আছে কিনা, পেশেন্টের কি কি সিমটম থাকে। পেশেন্টের শর্টনেস অফ ব্রেথ আর ডিজনিয়া থাকে, ক্রনিক কাফ থাকে, এন্ড স্পুটাম প্রোডাকশন থাকে। কিছু রিস্ক ফ্যাক্টর দেখবো যে এই সিমটম গুলা যখন থাকে পেশেন্টের, রিস্ক ফ্যাক্টর গুলো আছে কিনা। কি রিস্ক ফ্যাক্টর? টোবাকো, স্মোকিং এর হিস্ট্রি আছে কিনা। আর অকুপেশনাল আমরা দেখি ইনডোর আউটডোর পলিউশন লাইক বায়োমাস ফুয়েল, যেমন অনেক ক্ষেত্রেই আমরা হিস্ট্রি পাই যে আমাদের গ্রামের যে মহিলারা যারা আছে তারা হচ্ছে আহ লাকড়ির চুলায় অথবা গরুর গোবরের যে বায়োমাস ফুয়েল গুলা আছে এগুলা দিয়ে রান্না করে। এদের কিন্তু স্মোকিং ছাড়াও সিওপিডি হতে পারে। সো এই হিস্ট্রিটা খুবই ইম্পর্টেন্ট টু ডায়াগনোজ সিওপিডি। এরপরে যখন আমরা পেশেন্টের সিমটম পাচ্ছি এবং রিস্ক ফ্যাক্টর আমরা আইডেন্টিফাই করছি, তখন আমরা এটাকে কনফার্ম করব যে হচ্ছে স্পাইরোমেট্রি করে, স্পাইরোমেট্রি বা লাং ফাংশন টেস্ট, যেটা নাকি আমরা করে থাকি সবসময় অ্যাজমা এবং সিওপিডি ডায়াগনোসিস করার জন্য। ওকে, এখন এই যে সিওপিডি ডায়াগনোসিস করব, যে আমরা বলেইছি আগে যে স্পাইরোমেট্রি করব, পেশেন্টের সিমটম থাকবে, এবং বয়সটা যখন 40 এর বেশি হবে, 40 ইয়ার্স এর বেশি দেওয়া হবে, তখন আমরা, এবং স্মোকিং হিস্ট্রি থাকবে, তখন আমরা সিওপিডি কে চিন্তা করছি। এই সিওপিডি পেশেন্টের যে ডিসনিয়া তার ক্যারেক্টারিস্টিক্স কি। সিওপিডি পেশেন্টের ডিসনিয়া থাকবে প্রগ্রেসিভ ওভার টাইম এন্ড ক্যারেক্টারিস্টিকলি ওর উইথ এক্সারসাইজ। তার মানে আহ ডিসনিয়াটা প্রোগ্রেসিভ, আস্তে আস্তে বাড়বে, এবং এটা এক্সারসাইজ করলে, হাঁটাহাঁটি করলে, কাজ করলে সেটা বাড়তে থাকবে। এবং ডিসনিয়াটা পারসিস্টেন্ট হবে, যে এটা কয়েকদিন ভালো থাকলো কয়েকদিন খারাপ থাকলো তা না, সেটা পারসিস্টেন্টলি বাড়তে থাকবে। কাফ, যেটা পেশেন্টের কাফটা হবে কিরকম, কাফটা মাঝে মাঝে প্রোডাক্টিভ হবে, মাঝে মাঝে নন প্রোডাক্টিভ হবে। তার মানে কাফটা আলটিমেটলি পারসিস্টেন্ট থাকবে, বাট মাঝে মাঝে প্রোডাক্টিভ, মাঝে মাঝে নন প্রোডাক্টিভ এরকম হবে। এবং স্পুটাম প্রোডাকশন ইউজুয়ালি দেখা যায় যে একটা মার্কার, যেটাকে আমরা বলি যে স্পুটাম থাকলে সিওপিডির দিকে যাচ্ছে, অ্যাজমার দিকে যাচ্ছে না। স্পুটাম প্রোডাকশন ইউজুয়ালি হয় হচ্ছে মিউকয়েড, কিন্তু যখন পুরুলেন্ট স্পুটাম থাকবে তখন আমরা বুঝবো যে সিওপিডির অ্যাকিউট এক্সারবেশন ডিউ টু কোনো ইনফেকশন এর কারণে হয়েছে। তার মানে ক্রনিক স্পুটাম প্রোডাকশন যদি থাকে, তখন আমরা বুঝবো যে এটা সিওপিডির দিকে যাচ্ছে। এবং এই সিওপিডি পেশেন্টের রিকারেন্ট লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন থাকে। তার মানে হচ্ছে সিওপিডি পেশেন্টের কিছুদিন পর পরই দেখা যাবে যে একটি আরটিআই আছে, পেশেন্টের কাফ, স্পুটাম, ফিভার নিয়ে ভর্তি হচ্ছে। এগুলা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এবং সাথে আমরা রিস্ক ফ্যাক্টর দেখবো, যে রিস্ক ফ্যাক্টর গুলো আমরা একটু আগে অনেকবারই আলোচনা করেছি, যে স্মোকিং, তারপরে হচ্ছে অকুপেশনাল ডাস্ট, সাথে হচ্ছে কিছু গ্যাস, নক্সাস গ্যাস থাকে কিছু, কিছু হচ্ছে বায়োমাস ফুয়েল ইনহেলেশন, এগুলা থাকে। এবং ফ্যামিলি হিস্ট্রি অফ সিওপিডি যদি থাকে,
তাহলেও আমরা বুঝবো যে এটাও একটি ফ্যাক্টর। এই সিওপিডি পেশেন্টদের আমরা কি কি হিস্ট্রি নেই? সিওপিডি পেশেন্টদের আমরা আহ প্রথমেই হিস্ট্রিতে আমরা নেই হচ্ছে যে সিওপিডি পেশেন্টের কোনো এক্সপোজারের হিস্ট্রি আছে কিনা, like smoking or other biomass fuel or noxious gases. তারপরে সিওপিডি পেশেন্টের ফ্যামিলি হিস্ট্রিটা নেই, ক্রনিক রেসপিরেটরি ডিজিজ কিনা সেটা দেখি যে কতদিন ধরে হচ্ছে, পারসিস্টেন্ট কিনা, এই সিমটম গুলা জন্য কতবার হসপিটালে ভর্তি হয়েছে কিনা, পেশেন্টের কোনো কোমরবিডিটি আছে কিনা। কারণ একটা সিওপিডি পেশেন্ট একটা ওল্ড এজের পেশেন্ট, তার ডায়াবেটিস, তার হাইপারটেনশন, তার হার্ট ডিজিজ, তার হচ্ছে বোন ডিজিজ, অস্টিও আর্থ্রাইটিস আছে কিনা, এই সবগুলো হিস্ট্রি আমরা নিব। তারপরে হচ্ছে যে এই সিওপিডির সাথে তার হচ্ছে এখনো কি স্মোকিং করে কিনা বা স্মোকিং হিস্ট্রিটা আমরা খুব গুরুত্ব সহকারে নেব। এখন এই এই ধরনের হিস্ট্রি নিয়ে যখন আসে তখন আমরা পেশেন্টের ক্রনিক কাফ নিয়ে যখন আসে তাহলে আমরা পেশেন্টের কিন্তু ডিডি গুলা অনেকগুলা ডিডি চিন্তা করি। এর ভিতরে আছে হচ্ছে অ্যাজমা, টিউবারকুলোসিস, লাং ক্যান্সার, হার্ট ফেইলিউর, এই লাং ফাইব্রোসিস, এই 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 ডিজিজ গুলা কিন্তু আমরা চিন্তা করি যে একটা সিওপিডি পেশেন্ট অনেক কাঁপ নিয়ে এসেছে, তাহলে কি এটা কি আসলে সিওপিডি নাকি অ্যাজমা নাকি লাং ক্যান্সার, টিউবারকুলোসিস, ডিপিএলডি, হার্ট ফেইলিউর, এগুলা চিন্তা করব। আবার কিছু কজ আছে যেগুলা ক্রনিক কাফ হয়, ইউজুয়ালি অ্যালার্জি মিডিয়েটেড, ক্রনিক অ্যালার্জিক রাইনাইটিস, পোস্ট নেজাল ড্রিপ সিনড্রোম, আপার এয়ারওয়ে কাফ সিনড্রোম, গ্যাস্ট্রোএসোফেজিয়াল রিফ্লাক্স, সাম মেডিকেশন লাইক এসি ইনহিবিটর। তো এগুলাও আমরা একটা ডিডিতে রাখবো এবং হিস্ট্রির ভিতরে এই ধরনের সিমটমের সাথে যায় কিনা সেগুলাও আমরা দেখবো এবং এই ডিজিজগুলো আমরা এক্সক্লুড করে আমরা সিওপিডি ডায়াগনোসিস করব। এখন সিওপিডি পেশেন্ট ডায়াগনোসিস করার জন্য আমরা কি করি, একটা স্পাইরোমেট্রি করি। স্পাইরোমেট্রিটা করার জন্য আমরা কিভাবে স্পাইরোমেট্রি করব, যে স্পাইরোমেট্রিতে আমরা একটি পেশেন্টকে যে একটি স্পাইরোমেট্রি করলাম, স্পাইরোমেট্রি করে আমরা এপিভি1, এফভিসি এগুলা দেখবো, এপিভি1 এফভিসি রেশিও দেখবো। হয়ে গেল এগুলা দেখা। এরপরে এই পেশেন্ট গুলাকে আমরা রিভার্সিবিলিটি টেস্ট করব ব্রঙ্কোডাইলেটর দিয়ে। তার মানে আমরা এখানে সালবিটামল ইউজ করি, আবার অনেক ক্ষেত্রে আমরা ইপ্রাট্রোপিয়াম ইউজ করি। করে আমরা পেশেন্টটাকে ওয়েট করব, 15 মিনিট থেকে 30 মিনিট ওয়েট করব, করে ব্রঙ্কোডাইলেশন হবে। এরপরে আমরা রিভার্সিবিলিটি টেস্ট করার জন্য আবার এপিভি1, এফভিসি এবং এপিভি1 এফভিসি রেশিও দেখব। তো এই যখন আমরা ব্রঙ্কোডাইলেটর দিয়ে এই রিভার্সিবিলিটি টেস্ট করলাম, তারপরেও যখন দেখবো যে এই এপিভি1 এবং এফভিসি রেশিও লেস দেন 0.7, তখন আমরা এটাকে বলবো এটা ফিক্সড এয়ারওয়ে ডিজিজ, তার মানে সিওপিডি। যদি এটা রিভার্সিবল হয় তাহলে কিন্তু এটা 0.7 থেকে বেড়ে যাবে। ইন কেস অফ অ্যাজমা, ব্রঙ্কোডাইলেটর দেওয়ার পরে এপিভি1 এবং এফভিসি রেশিও 0.7 থেকে বেড়ে যায়। তো এই স্পেসিফিক পয়েন্ট দিয়ে আমরা অ্যাজমা এবং সিওপিডিটাকে আলাদা করতে পারি। সো spirometry is must, and যখন আমরা ফিক্সড এয়ারওয়ে ডিজিজ পাবো তার মানে এয়ারওয়েটা রিভার্সিবল হবে না আফটার ব্রঙ্কোডাইলেশন, তখনই আমরা এটাকে সিওপিডি বা ক্রনিক অবস্ট্রাকটিভ লাং ডিজিজ বলি। এখন এই সিওপিডি পেশেন্টের আমরা যখন আহ কি করব, সিভিয়ারিটি অ্যাসেস করব, এই জন্য আমরা গোল্ড ক্রাইটেরিয়া যেমন গোল্ড 1, 2, 3, 4 এই এইগুলা দেখা হয় যে যদি আমরা এই স্পাইরোমেট্রিতে আমরা এপিভি1 এফভিসি দেখেছি, এপিভি1 এবার এবার আমরা খেয়াল করব যে এপিভি1 যদি 80% এর বেশি হয় তখন আমরা বলি এটা মাইল্ড, গোল্ড 1, আর গোল্ড 2 হচ্ছে মডারেট, তার মানে এপিভি1টা হবে 80 to 50, আর গোল্ড 3 হচ্ছে সিভিয়ার। এপিভি1 যখন 30% এর নিচে চলে আসবে এবং না 30 থেকে 50% এর ভিতরে থাকবে তখন এটা হচ্ছে সিভিয়ার, আর 30% এর নিচে চলে আসলে গোল্ড 4 মানে ভেরি সিভিয়ার।
তার মানে FEV1 মানে স্পাইরোমেট্রি করেই আমরা সিওপিডির সিভিয়ারিটি অ্যাসেস করতে পারছি যে এই স্পাইরোমেট্রিতে করলাম এফি মানে এফিসি রেশিও 0.7 এর কম আছে, তো এখন FEV1 কত? FEV1 যদি 80% এর বেশি হয় তাহলে মাইল্ড, 80 to 50 মডারেট, 50 to 30 সিভিয়ার এন্ড লেস দেন 30 ভেরি সিভিয়ার। এরপরে আমরা পেশেন্টের মডিফাইড এমআরসি ডিসনি স্কেল করি, বা এমআরসি ডিসনি স্কেল বলি আমরা, বা মডিফাইড এমআরসি ডিসনি স্কেল। এটা করে আমরা পেশেন্টের অ্যাসেস করতে পারি যে সিওপিডিটা তার কি কি কতটুক সিভিয়ার। কিভাবে দেখবো আমরা এটা? যে এটাকে যা 4টা 5টা ভাগ আছে, যে এমআরসি গ্রেড 0, তার মানে হচ্ছে পেশেন্ট ইউজুয়ালি ব্রেথলেস থাকবেন না। যখন পেশেন্ট সিভিয়ার অর স্ট্রেনাস এক্সারসাইজ করবে তখন পেশেন্টের ব্রেথলেসনেস শুরু হবে বা ডিজিনেস শুরু হবে। এটা হচ্ছে গ্রেড 0। গ্রেড 1 হবে যে সে ইউজুয়াল যে আম সমতলে যখন হাঁটাহাঁটি করবে প্লেন ল্যান্ডে তার হবে না। কিন্তু যখন সে একটি আ হিল বা স্লাইড হিল বা স্টেয়ার বা সিঁড়িতে উপরে উঠতে যাবে বা জোরে হাঁটতে যাবে তখন তার শ্বাসকষ্ট হবে। এটা হচ্ছে এমআরসি গ্রেড 1। 2 টা হচ্ছে যে তার করসপন্ডিং এজ এর যে আ পিপল আছে তার থেকে সে আস্তে, আস্তে হাঁটবে। অথবা সে তার নিজের স্পিডে যদি হাঁটতে যায় তাহলে তাকে থামতে হবে, রেস্ট নিতে হবে। এটা হচ্ছে গ্রেড 2। গ্রেড 3 হচ্ছে সে ১০০ মিটারের বেশি হাঁটতে গেলেই তাকে রেস্ট নিতে হয়। সেটা হচ্ছে গ্রেড 3। আর গ্রেড 4 টা হচ্ছে সে তার ডেইলি অ্যাক্টিভিটি করতে গেলেও সে শ্বাসকষ্ট হয় এবং তাকে রেস্ট নিতে হয়। লাইক ড্রেসিং, আনড্রেসিং, জামাকাপড় পরতে, তারপরে হচ্ছে বাথরুমে যেতে আসতে, অথবা হচ্ছে তাকে হচ্ছে হাউস হোল্ড যে এক্টিভিটিস গুলো আছে সেগুলো করতে গেলেও তার শ্বাসকষ্ট হয়। এগুলাকে আমরা বলি হচ্ছে গ্রেড 4। তো এমআরসি গ্রেড 4 টা আমরা সিভিয়ারিটি অফ সিওপিডি তে অ্যাসেস করব। আরেকটা হচ্ছে এরপরে হচ্ছে ক্যাট স্কোর। ক্যাট স্কোরটা হচ্ছে এটা সিওপিডি অ্যাসেসমেন্ট টেস্ট আরকি। এটাকে বলা হয় ক্যাট স্কোর। এখানে কতগুলা কোয়েশ্চেনারি থাকে যে আমরা পেশেন্টকে কিছু কোয়েশ্চেন জিজ্ঞেস করি যে আ পেশেন্টের কাশি আছে কিনা, পেশেন্টের আ স্পুটাম প্রোডাকশন হয় কিনা, পেশেন্টের হাঁটতে গেলে শ্বাসকষ্ট হয় কিনা, চেস্ট টাইটনেস আছে কিনা। আ এই যে সিম্পটম গুলা, এই সিম্পটম গুলা যদি একেবারেই না থাকে তাহলে সে ১ পয়েন্ট পাবে, বা খুব কম থাকলে। আর যদি দেখা যায় যে পেশেন্টের সিম্পটম অনেক বেশি তাহলে পাবে ৪-৫ পয়েন্ট। তার মানে ১ থেকে ৫ পয়েন্ট আমরা পেশেন্টকে দিব প্রত্যেকটা পয়েন্টের জন্য। আর এখানে পয়েন্ট আছে ৮ টা। তো সেহেতু যে যদি হাইয়েস্ট পয়েন্ট হয় ৫, আর একটা পয়েন্ট, একটা হাইয়েস্ট পয়েন্টের জন্য ৫ করে, তাহলে ৮ ইনটু 5 = 40, মানে হাইয়েস্ট পয়েন্ট হচ্ছে 40 আর লোয়েস্ট পয়েন্ট হচ্ছে 8। কারণ হচ্ছে ৮ ১ করে যদি পাই তাহলে ৮ পাবে। তো এটা অ্যাসেস করে যে যদি পয়েন্ট যত বেশি হবে তার সিম্পটম তত বেশি। সেগুলো আমরা এখান থেকে দেখতে পারবো। তাহলে এরপরে আমরা এই সিওপিডি টাকে আমরা অ্যাসেস করার পরে এটাকে আমরা সিওপিডি টাকে আমরা একটু এবিসিডি ক্লাসে এখন ভাগ করা হয় যে সিওপিডি পেশেন্ট এখন ৪ টা গ্রুপে ভাগ করা হয়। এ, বি, সি, ডি। কেউ এ গ্রুপে পড়ে, কেউ বি তে, কেউ সি তে, কেউ ডি তে। তো এটা ভাগ করা হয়েছে, একটু আগে আমি যেটা বলেছি যে আমরা গোল্ড 1, 2, 3, 4 আছে। সাথে হচ্ছে আমরা পেশেন্টের হচ্ছে এমআরসি স্কেল এবং ক্যাট স্কোর, এগুলাতে সিম্পটম দেখি। সিম্পটম এবং পেশেন্টের কতবার এক্সারবেশন নিয়ে ভর্তি হয়েছে হসপিটালে, এক্সারবেশন কতবার হয়েছে, এগুলা দেখে আমরা এবিসিডি করব। এটা খুবই নতুন, এবং এই নতুন গাইডলাইন গুলায় ২০১৮ সাল থেকে এগুলা এই ক্লাসিফিকেশনটা এসেছে। এবং এটা তো ২০২০, তার মানে ২ বছর হয়ে গেছে। একেবারে নতুন তা না, অনেকটা পুরানোও হয়ে গেছে। কিন্তু এটাই আমরা প্র্যাকটিস করব এখন। যে একটা পেশেন্টের যদি একবারও এক্সারবেশন না হয়
অথবা একবার এক্সামিনেশন হয় কিন্তু পেশেন্টকে হসপিটালে একবারও ভর্তি হতে হয়নি। এই পেশেন্ট গুলা এ আর বি গ্রুপে পড়বে। আর পেশেন্টের যদি ২ বারের বেশি এক্সামিনেশন হয় অথবা একবারের বেশি হসপিটালে ভর্তি হতে হয়, তাহলে তারা সি আর ডি তে পড়বে। খুবই সিম্পল। যার এক্সামিনেশন হচ্ছে ভর্তি হওয়া লাগতেছে তাদের হচ্ছে সি আর ডি তে চলে যাবে। আর যাদের এক্সামিনেশন হচ্ছে না এবং ভর্তি হওয়া লাগতেছে না তারা এ আর বি তে থাকবে। আর এখন আসবো সিম্পটমে যে এমআরসি স্কেল যদি হচ্ছে ০ থেকে ১ পর্যন্ত হয় এবং ক্যাট স্কোর যদি ১০ এর নিচে হয় তারা হবে এ আর সি মানে এদের সিম্পটম কম। আর যদি ক্যাট স্কোর এবং এমআরসি যদি ২ এর বেশি হয় ২ থেকে ৪ আর ক্যাট যদি ১০ এর বেশি হয় ১০ থেকে ৪০ তাহলে তারা বি আর ডি। এর থেকে বোঝা যাচ্ছে যে পেশেন্ট গুলার সবচেয়ে বেশি সিম্পটম আছে এবং তাদের এক্সারবেশনও বেশি হচ্ছে এবং তাদের হসপিটালে বেশি ভর্তি হওয়া লাগতেছে তাদের হচ্ছে তারা গ্রুপ ডি তে পড়ছে। ডি যে গ্রুপটা তাদের সিম্পটম বেশি, এক্সারবেশন বেশি, সবই বেশি। আর এ যে গ্রুপটা এতে সিম্পটম কম, এক্সারবেশন কম। মানে এ হচ্ছে সবচেয়ে কম সিম্পটম। আর সবচেয়ে বেশি সিম্পটম এবং হচ্ছে এক্সারবেশন বেশি হচ্ছে ডি। আর সি গ্রুপটা হলো তার সিম্পটম কম কিন্তু তার এক্সারবেশন বেশি। আর বি গ্রুপটা হলো তার সিম্পটম বেশি কিন্তু এক্সারবেশন কম। তো এইভাবেই কিন্তু আমরা এবিসিডি ভাগ করতে পারি এবং আমাদের ম্যানেজমেন্টের জন্য খুবই ইম্পর্টেন্ট। যেমন গ্রুপ এ এর পেশেন্ট যারা আছে তাদের আমরা শর্ট অ্যাক্টিং ব্রঙ্কোডাইলেটর দিয়ে ম্যানেজ করতে পারি। গ্রুপ এ তে আমরা শর্ট অ্যাক্টিং ব্রঙ্কোডাইলেটর লাইক সালবিউটামল, ইপ্রাটোপিয়াম দিয়ে ম্যানেজ করতে পারি। আবার গ্রুপ বি তে কিন্তু আমরা লং অ্যাক্টিং এ যাব। সেক্ষেত্রে লং অ্যাক্টিং বিটা আগনিস্ট অথবা লং অ্যাক্টিং অ্যান্টি মাসকেনিক মানে ট্রায়োট্রপিয়াম এগুলো ইউজ করতে পারি, সালমিটেরল এগুলো ইউজ করি। কিন্তু গ্রুপ সি তে কিন্তু আমাদের লং অ্যাক্টিং অ্যান্টি মাসকেনিক ড্রাগ দিয়ে শুরু করতে হবে ট্রিটমেন্ট কারণ এখানে এক্সারবেশন বেশি হয়। আবার ডি তে যে শর্ট অ্যাক্টিং লং অ্যাক্টিং বিটা অ্যাগনিস্ট, লং অ্যাক্টিং অ্যান্টিকোলিনার্জিক এর সাথেও ইনহেল কর্টিকোস্টেরয়েডও যোগ করা লাগবে। তো ডি গ্রুপের ম্যানেজমেন্টটা হবে একটু মোর মেডিকেশন লাগে। সো এবিসিডি অ্যাসেসমেন্ট টুলস আমরা করলাম। এখন ম্যানেজমেন্টের ভিতরে সিওপিডি পেশেন্ট আমরা ডায়াগনোস করে ফেলেছি। সিওপিডি পেশেন্টকে আমরা একটা ক্লাসিফিকেশন করেছি, তার সিভিয়ারিটি অ্যাসেস করা হয়েছে। এখন আমরা ভ্যাকসিনেশন করব সিওপিডি পেশেন্টকে। ভ্যাকসিনেশন করলে তার কি হবে? তার সিম্পটম এক্সারবেশন কম হবে, তাহলে তার হসপিটালাইজেশন কম লাগবে। ভ্যাকসিনেশন ইজ দ্য মেন প্রিভেন্টিভ পার্ট অফ সিওপিডি ম্যানেজমেন্ট। তো এখানে ভ্যাকসিনেশনের জন্য আমরা ২ ধরনের ভ্যাকসিন ইউজ করি। একটি হচ্ছে ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন এবং হচ্ছে যেটা নাকি ইয়ারলি দেয়া লাগে আর নিউমোকক্কাল ভ্যাকসিন যেটা নাকি আমরা 5 ইয়ারলি দিয়ে থাকি। তো আমরা সিওপিডি পেশেন্টদের অবশ্যই কিন্তু ভ্যাকসিনেশন করব। এটা খুব ইম্পর্টেন্ট যেটা নাকি অ্যাজমাতে অতটা গুরুত্বপূর্ণ না। এরপর হচ্ছে স্মোকিং হিস্ট্রি। সো সিওপিডি পেশেন্টের স্মোকিং সিসেশন মাস্ট কারণ স্মোকিং যদি সিসেশন না করা হয় তাহলে তো ওই এই ডিজিজ প্রোগ্রেস করতে থাকবে, ডিজিজ প্রসেসটা হোল্ড করতে পারবো না। তো আমরা স্মোকিং সিচুয়েশনের জন্য যারা এই ব্যাপারে কাউন্সিলিং করা লাগবে, পেশেন্টের অ্যাটিটিউড চেঞ্জ করা লাগবে, পেশেন্টকে মোটিভেশন দেয়া লাগবে, সাথে তাকে সাপোর্ট দেয়া লাগবে। নিকোটিনিক প্যাচ পাওয়া যায়, চুইং গাম পাওয়া যায়, এগুলো তাদের আমরা অফার করতে পারি। তারপরে হচ্ছে আহ যখন পেশেন্ট মোটিভেটেড হবে তখন তাকে গ্র্যাজুয়ালি আমরা চেষ্টা করব স্মোকিংটাকে বন্ধ করে দেওয়ার জন্য। তাহলে ডিজিজ প্রসেসটা কিন্তু এত র্যাপিডলি বাড়বে না। ভ্যাকসিনেশন, স্মোকিং সিসেশন। তারপরে হচ্ছে আমরা কি ফার্মাকোলজিক্যাল থেরাপি দেই সিওপিডি তে আমি একটু আগে বলেছি। এখানে বড় পার্ট আছে আমি একবারে বলে যাচ্ছি যে শর্ট অ্যাক্টিং বিটা অ্যাগনিস্ট লাইক সালবিউটামল আমরা ইউজ করে থাকি, ফরমিটেরল ইউজ করে থাকি। আবার হচ্ছে লং অ্যাক্টিং বিটা অ্যাগনিস্ট আছে যেমন সালমিটেরল ইউজ করতে পারি, আবার ইন্ডাকেটরল ইউজ করতে পারি। আর শর্ট অ্যাক্টিং অ্যান্টি কোলিনার্জিক ড্রাগ লাইক ইপ্রাট্রোপিয়াম আছে ইউজ করতে পারি। লং অ্যাক্টিং অ্যান্টি কোলিনার্জিক ড্রাগ লাইক ট্রায়োট্রোপিয়াম আছে সেগুলো ইউজ করতে পারি। আবার কিছু হচ্ছে
আইসিএস বা ইনহেল কর্টিকোস্টেরয়েড, তার মানে ফ্লুটিকাসন, এই মেডিসিন গুলো আমরা ইউজ করতে পারি। এছাড়াও আমরা ওরাল ওরাল ফর্মে আমরা ইউজ করি হচ্ছে মিথাইল জ্যানথিন, মানে থিওফাইলিন, ডক্সিফাইলিন, এগুলো ইউজ করে থাকি। আর হচ্ছে আমরা এই ইনহেলেশন যে ড্রাগ গুলো আছে সেগুলোর কম্বিনেশন ফর্মে ইউজ করে থাকি। মিউকোলাইটিক and phosphodiesterase 4 inhibitor like roflumilast আমরা ইউজ করে থাকি। তো এই মেডিসিন গুলো আমরা ইউজ করে থাকি ইন কেস অফ সিওপিডি পেশেন্ট। সো এই সব পেশেন্ট কি সবগুলা দিব না, তবে ওই যে এবিসিডি যে ক্লাসিফিকেশনটা দেখলাম এটা দেখে আমরা আস্তে আস্তে এটা অ্যাসেস করব। ফার্মাকোলজিক্যাল ট্রিটমেন্ট আমরা বলেছি। আচ্ছা, এখন কথা হলো যে আহ হ্যাঁ, এগুলো আমাদের বলা হয়ে গেছে। আচ্ছা, এবার এই মেডিসিন গুলোর সাথেও কিছু অ্যাডভান্স ট্রিটমেন্ট আছে সিওপিডির, যেমন আলফা 1 অ্যান্টিটিপসিন থেরাপি। যাদের আমরা দেখবো যে আর্লি এইজে সিওপিডি হয়েছে, তাদের যদি আমরা আলফা 1 অ্যান্টিটিপসিন অ্যাসে করে দেখি যে এদের লেভেল সিগনিফিকেন্টলি রিডিউস, তখন আমরা ইন্ট্রাভেনাস থেরাপি দিতে পারি। দিলে কিন্তু পেশেন্টের ইমপ্রুভমেন্ট হয়। অ্যান্টিটাসিভ, তার মানে হচ্ছে যে কাফ সিরাপ যেগুলো আছে, এই কাফ সিরাপ গুলা কোনো বেনিফিশিয়াল রোল নাই ইন কেস অফ সিওপিডি পেশেন্ট। সো এই কাফ সিরাপ গুলা আমরা কখনোই ইউজ করব না। এরপরে হলো আমরা পেশেন্টকে রিহ্যাবিলিটেশন এবং হচ্ছে পালমোনারি এক্সারসাইজ আর পালমোনারি মাসেল এক্সারসাইজ যে যে প্রসেস গুলো আছে সেগুলা করব। তাহলে হয় কি যে পেশেন্টের রেসপিরেটরি মাসেল গুলা স্ট্রেংথেনিং হয় এবং পেশেন্ট স্পুটাম স্পুটামটাকে এক্সপেক্ট করতে হেল্প করে এবং পেশেন্টের জেনারেল ওয়েলবিং ইমপ্রুভ হয়, যে চেস্ট ফিজিওথেরাপি যদি করি আমরা। এখন আর এই সিওপিডি পেশেন্ট গুলা যাদের দেখা যাচ্ছে যে কর পালমোনেল ডেভেলপ করছে, তার মানে পালমোনারি হাইপারটেনশন ডেভেলপ করছে, এবং হচ্ছে সিওপিডি পেশেন্ট যাদের হচ্ছে অ্যাঙ্কেল ইডিমা দেখা যাচ্ছে অথবা পারসিস্টেন্ট হাইপোক্সিয়া থাকছে, তাদের কিন্তু আমরা লং টাইম অক্সিজেন থেরাপি দিই, যেটার নাম হচ্ছে লং টার্ম ডোমিসিলারি অক্সিজেন থেরাপি। এটা খুবই ইফেক্টিভ। এতে পেশেন্টের জেনারেল ওয়েলবিং ইমপ্রুভ হয়, পেশেন্টের পলিসাইথেমিয়া কমে আসে, পেশেন্টের মাসেল উইকনেস থাকে সেগুলো ইমপ্রুভ হয়, এবং পেশেন্টের যে হাইপোক্সিক যে কারণে পালমোনারি হাইপারটেনশন থাকে সেগুলোও কন্ট্রোলে চলে আসে। সো অক্সিজেন থেরাপিটা সিওপিডি পেশেন্টদের খুবই ইম্পর্টেন্ট। আবার এই সিওপিডি পেশেন্টদের যখন টাইপ 2 রেসপিরেটরি ফেলিওর দিকে যায়, তখন আবার দেখা যাচ্ছে যে আমরা নন ইনভেসিভ ভেন্টিলেটর যেমন বাইপ্যাপ বলি আমরা, সেগুলো ইউজ করে থাকি। আবার যখন টাইপ 2 রেসপিরেটরি ফেলিওর বেড়ে যায়, তখন আমরা ভেন্টিলেটরি সাপোর্টও ইউজ করে থাকি। এগুলো সবই সিওপিডি ট্রিটমেন্টের পার্ট। এখন হচ্ছে আমরা সিওপিডি পেশেন্টকে এখন আমরা যদি ইন্টারভেনশন করি, যে কি কি ইন্টারভেনশন সিওপিডি পেশেন্টদের করা যায়, মানে সার্জারি। সিওপিডি পেশেন্টদেরও কিন্তু সার্জারি করা যায়, সেটা কিন্তু যে সিওপিডি পেশেন্ট এর আবার সার্জারি, হ্যাঁ অবশ্যই সিওপিডি পেশেন্টের কিছু ইন্টারভেনশন আছে যেগুলা নিয়েই এখন আধুনিক সায়েন্সে যে সায়েন্টিস্টরা কাজ করছে, বা আমাদের এই প্র্যাকটিস গুলাই এখন হচ্ছে, যে সিওপিডি পেশেন্টে কি কি ইন্টারভেনশন করতে পারি। নাম্বার ওয়ান, লাং ভলিউম রিডাকশন সার্জারি। তো লাং ভলিউম যদি আমরা ডেড স্পেস যদি কমে দিতে পারি, তাহলে পেশেন্টের এয়ার ট্র্যাপিং হবে না এবং পেশেন্টের লাং কমপ্লায়েন্স বাড়বে। তো লাং ভলিউম রিডাকশন সার্জারি ইটস এ নাইস সার্জারি, এবং এটা করলে পেশেন্টের লাং ফাংশন ইমপ্রুভ করে। তারপরে হচ্ছে যে পেশেন্টের যদি আমরা জানি যে ইনফাইসিমেটাস বুলা থাকে সিওপিডি পেশেন্টের, তো এই বুলাগুলোকে আমরা বুলেক্টমি করতে পারি এবং লাং ট্রান্সপ্লান্টেশন করতে পারি, এবং ব্রঙ্কোস্কোপিক কিছু ইন্টারভেনশন আছে, ব্রঙ্কোস্কোপি করে আমরা সিওপিডি পেশেন্টকে বাল্ব, কয়েল এগুলা ইমপ্ল্যান্ট করতে পারি। তাহলে যেটা হয় যে পেশেন্টের লাং কমপ্লায়েন্স ইমপ্রুভ করে এবং ডেড স্পেস গুলা কমে যায়।
তো যদি আমাদের কোশ্চেন আসে যে সিওপিডি পেশেন্টের ইন্টারভেনশন কি কি আছে, তাহলে আমরা এই কয়েকটা কথা বলবো যে হ্যাঁ, সিওপিডি পেশেন্টের কিছু সার্জারিক্যাল ট্রিটমেন্ট আছে এবং সিওপিডি পেশেন্টের কিছু ইন্টারভেনশন আছে। লাং ভলিউম রিডাকশন সার্জারি, বুলেক্টমি, লাং প্লান্টেশন এন্ড ব্রঙ্কোস্কোপিক প্রসিডিওর। তো আমার মনে হয় যে সিওপিডি সম্বন্ধে আমরা অনেকটাই আলোচনা করেছি। এখন আমরা আহ এখান থেকে চলে যাব হচ্ছে এখান থেকে আমরা চলে যাব হচ্ছে হ্যালো। জি স্যার, শোনা যাচ্ছে স্যার। আপনি অনুমতি দিলে আমরা কোশ্চেন অ্যান্সার সেশনটা শুরু করতাম স্যার। আচ্ছা ঠিক আছে, আমাকে কি দেখা যাচ্ছে এখানে নাকি? না স্যার, আপনি স্ক্রিন শেয়ারটা অফ করে দিলে ভালো হয় স্যার। আহ, ও, স্যার আপনি স্ক্রিন শেয়ারটা অফ করে দিলেই হবে। স্ক্রিন শেয়ার অফ করা লাগবে। জি স্যার। ফিওনা এখন দেখা যাচ্ছে? স্যার আপনি হচ্ছে স্ক্রিন শেয়ারটা অফ করা লাগবে। অফ করা হয় নাই। স্যার এখন হয়েছে স্যার। আহ, ঠিক আছে ফিওনা, স্যার তাহলে আপনি অনুমতি দিন স্যার জি জি, কোশ্চেন অ্যান্সার সেশনটা যাতে। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। স্যার আমরা তো হচ্ছে স্যার সিওপিডি তে জানি যে ক্রনিক ব্রঙ্কাইটিস এবং হচ্ছে এমফাইসেমা আছে। তো স্যার আমরা ক্লিনিক্যালি কিভাবে ক্রনিক ব্রঙ্কাইটিস এবং এমফাইসেমাকে আলাদা করতে পারবো? হ্যাঁ, এটা হচ্ছে যে ক্রনিক ব্রঙ্কাইটিস এন্ড এমফাইসিমা এই দুইটাই হচ্ছে আহ, ই ফিক্সড এয়ারওয়ে ডিজিজ। তার মানে হচ্ছে দুইটারই স্পাইরোমেট্রি ফাইন্ডিং সেম। ক্লিনিক্যালি হচ্ছে এমফাইসিমার কিছু পয়েন্ট আছে, ক্রনিক ব্রঙ্কাইটিস এর তেমন কোনো আলাদা কোনো ফিচার নাই। এমফাইসিমার পয়েন্ট হচ্ছে যে যখন একটা হচ্ছে আমরা পেশেন্টকে এক্সামিন করব, তখন যদি দেখি যে ব্যারেল চেস্ট আছে, তার মানে হচ্ছে যে পেশেন্টের চেস্টের অ্যান্টেরিয়র পোস্টেরিয়র ডায়ামিটারটা মোর দেন দ্য ট্রান্সভার্স ডায়ামিটার। তো তখন অ্যান্টেরিয়র পোস্টেরিয়র ডায়ামিটারটা বেড়ে গেছে এবং হচ্ছে ইন্টারকোস্টাল স্পেস গুলো ফুল হয়ে গেছে, তখন আমরা বলবো এটাকে ব্যারেল চেস্ট। এবং এটা এটা গোস ফেভার অফ হচ্ছে তোমার ইমফাইসিমা। আর যদি পেশেন্টের চেস্ট এক্সরে করি, তাহলে চেস্ট এক্সরে দেখা যাবে যে পেশেন্টের কয়েকটা পয়েন্ট আছে, যে লো ফ্ল্যাট ডায়াফ্রাম, পেশেন্টের টিউবুলার হার্ড শ্যাডো এবং হাইপার ট্রান্সলুসেন্ট লাং লাং ফিল্ড এরিয়া। এগুলো হচ্ছে গোস ফেভার অফ ইমফাইসিমা। তো এগুলা যখন না পাওয়া যায়, যখন নর্মাল থাকে মানে লাং সাইজ, তখন এগুলা হচ্ছে দেখা গেলো যে হিস্ট্রি আছে যে পেশেন্টের 2 বছর আহ, আহ, টানা 2 বছর মাসে প্রতি বছর 2 মাস 3 মাসের বেশি ক্রনিক কাপ থাকছে, সেগুলোকে আমরা ক্রনিক ব্রঙ্কাইটিস বলি আর কি। স্যার আমরা যদি ম্যানেজমেন্টের ক্ষেত্রে ক্রনিক ব্রঙ্কাইটিস এবং এমফাইসেমাতে কি কোনো পার্থক্য আছে নাকি স্যার ম্যানেজমেন্ট একই রকমের হবে? না, ম্যানেজমেন্ট ক্রনিক ব্রঙ্কাইটিস এন্ড ইমফাইসিমা এটা সেম। এটা আমরা ব্রঙ্কাইটিসই হোক আর সিওপিডি ইমফাইসিমাই হোক, আমরা পেশেন্টটাকে অ্যাসেসমেন্ট করব আগে, যে একটা স্পাইরোমেট্রি করব, FEV1টা দেখবো মাইল্ড মডারেট সিভিয়ার কোন গ্রেডে আছে, তার এমআরসি স্কেল দেখবো, তারপরে তাকে আমরা ক্যাট স্কোর করব, তারপরে যে যে স্টেজে সে আছে সেই স্টেজ অনুসারে ম্যানেজমেন্ট হবে। কিন্তু আলাদা করা এই দুটার ভিতরে আলাদা করে এইটার মাধ্যমে আলাদা করা হয় আর কি। জি স্যার।
স্যার আমরা দেখলাম যে এবিসিডি অ্যাসেসমেন্টের মধ্যে ডি ফেজের হচ্ছে ইনহেলড কর্টিকোস্টেরয়েড ইউজ করা হচ্ছে। তো স্যার কর্টিকোস্টেরয়েডের রোলটা কি স্যার এই ক্ষেত্রে? আচ্ছা, এটা হলো যে গাইডলাইন গুলা এভিডেন্স বেসড মেডিসিন যেগুলা আছে সেগুলাই দেখেছে যে যে পেশেন্ট গুলার ফ্রিকুয়েন্ট এক্সারবেশন হচ্ছে সিওপিডি পেশেন্ট, তাদের ইনহেল কর্টিকোস্টেরয়েড, তার মানে আমরা যেটা দেই আর কি, যে ইনহেল ফ্লুটিকাসন পাওয়া যায়, আহ, আহ, এই এটা দেওয়ার ফলে তাদের এক্সারবেশনটা কমে যায়। তো এই যে গ্রুপটার এক্সারবেশন ফ্রিকুয়েন্টলি হচ্ছে, মানে সিওপিডি উইথ অ্যাকিউট এক্সারবেশন যাদের বেশি হচ্ছে, লাইক ডি এবং অনেক ক্ষেত্রে সিইউ বলি, তো তাদের আমরা ইনহেল কর্টিকোস্টেরয়েডটা অ্যাড করি। তার মানে এটা ফার্স্টেই আমরা ইনহেল কর্টিকোস্টেরয়েডটা দিব না। আমরা আগে ব্রঙ্কোডাইলেটর দিয়ে ম্যানেজ করব, সালবিউটামল, ইপ্রাট্রোপিয়াম, ট্রায়োট্রোপিয়াম এগুলা দিয়ে ম্যানেজ করব। যখন দেখবো যে এগুলা দিয়ে ম্যানেজ করার পরেও পেশেন্টের এক্সারবেশন বেশি হচ্ছে, তখন আমরা ইনহেল কর্টিকোস্টেরয়েডে যাব। তবে মনে রাখতে হবে যে ইনহেল কর্টিকোস্টেরয়েড কিন্তু নিউমোনিয়ার ঝুঁকি বাড়ায়। তার মানে আবার লাং ইনফেকশন মানে আরটিআই এর ঝুঁকি বাড়ায়, নিউমোনিয়ার ঝুঁকি বাড়ায়। তো এটার ইউজও আমাদের জুডিশিয়ালি করা লাগবে সিওপিডির ক্ষেত্রে। স্যার আমরা কি কখনো ওরাল কর্টিকোস্টেরয়েড ব্যবহার করব? ওরাল কর্টিকোস্টেরয়েড আমরা ইউজ করতে পারি, যে ইন্ডিকেশন হচ্ছে কখন, যদি অ্যাকিউট এক্সারবেশন অফ সিওপিডি আসে, যে পেশেন্টের হচ্ছে অ্যাকিউট এক্সারবেশন নিয়ে আসলো, যে পেশেন্টের হচ্ছে শ্বাসকষ্ট, কাশি এগুলা বেড়ে গেছে এবং হচ্ছে পেশেন্টের মিউকয়েড থেকে মিউকোপুরুলেন্ট স্পুটাম বের হচ্ছে এবং হচ্ছে এই অনেক ক্ষেত্রে হাইপোক্সিয়া ডেভেলপ করে গেছে। তো সেই ক্ষেত্রেও আমরা অ্যাকিউট যখন থাকে তখন আমরা ইনহেল অথবা ইনজেক্টেবল কর্টিকোস্টেরয়েড ইউজ করব, কিন্তু খুব কম সময়ের জন্য, 7 days, নট মোর দেন 7 days, এবং লো ডোজে আর কি, খুব বেশি ডোজ, হাই অ্যাজমাতে যেরকম আমরা অনেক ডোজে দেই, 1 মিলিগ্রাম/কেজি দেই, কিন্তু এই ক্ষেত্রে আমরা লো ডোজে ইউজ করতে পারি। স্যার সিওপিডি পেশেন্টের ক্ষেত্রে আমরা লং টার্ম ডোমিসিলিয়ারি অক্সিজেন থেরাপি ইউজ করতেছি। তো স্যার এই অক্সিজেন থেরাপিটা কিভাবে দিব? আর লং টার্ম বলতে আমরা আসলে কতদিন দিব? এটা খুবই গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন, কারণ এই সিওপিডি ম্যানেজমেন্টের ক্ষেত্রে এই অক্সিজেন থেরাপির ইম্প্যাক্টটা অনেক বেশি। যে আমরা যে মনে করছি যে সিওপিডি আর অ্যাজমা ট্রিটমেন্টটা সেম, এটা কখনোই সেম না। এই অক্সিজেন থেরাপিটা খুবই সিগনিফিকেন্ট। যে সব পেশেন্টের আমাদের সিমটম পারসিস্ট করছে, যে সব পেশেন্টের পালমোনারি হাইপারটেনশন ডেভেলপ করছে, যেসব পেশেন্টের পেশেন্টের মানে আমরা যেটা করপালমোনাল বলি, যে সিওপিডি থেকে রাইট হার্ট ফেলিওর হচ্ছে, পেশেন্টের অ্যাঙ্কেল ইডিমা হচ্ছে, পেশেন্টের হচ্ছে জেবিপি রেস্ট হয়ে যাচ্ছে, পেশেন্টের হচ্ছে পারসিস্টেন্ট হাইপোক্সিমিয়া থাকে, যে পেশেন্টের আমরা যদি এবিজি করি, আর্টেরিয়াল ব্লাড গ্যাস অ্যানালিসিস করে যদি দেখি যে পেশেন্টের পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন 55, 60 কম, আবার এবং হলো অনেক ক্ষেত্রে আমরা বলি 55 এর কম, আবার দেখি যে কার্বন ডাইঅক্সাইড লেভেলও বেড়ে যাচ্ছে। তো এই পার্সেন্টেজ হাইপোক্সিয়া যদি থাকে, যদি 60 এর নিচে থাকে, তাহলে আমরা পালমোনারি হাইপারটেনশনের ফিচার আছে কিনা দেখবো। আর যদি 55 এর নিচে থাকে, তাহলে পালমোনারি হাইপারটেনশনের ফিচার থাকুক আর না থাকুক, এদের আমরা একটা লং লং টাইম অক্সিজেন থেরাপি দেবো। এটা হচ্ছে অ্যাট লিস্ট 15 আওয়ার পার ডে, মানে 15 ঘন্টার ভিতরে দেব আমরা। লো ডোজে দিব, ইউজুয়ালি আমরা ট্রাই করব 2 লিটার থেকে 4 লিটার অক্সিজেন দেওয়ার জন্য। এবং এটা দেওয়ার পরে আমরা আবার ইউজুয়ালি 3 মাস তো আমরা টানা দেই এই পেশেন্ট গুলাকে। 3 মাস পরে যে আমরা দেখি যে পেশেন্টের কতগুলো মার্কার আছে, যে পলিসাইথেমিয়া থাকে, সেগুলো আস্তে আস্তে হিমোগ্লোবিন লেভেল কমছে কিনা, বা পেশেন্টের অ্যাঙ্কেল ইডিমার ইমপ্রুভমেন্ট হলো কিনা, তারপর হচ্ছে হাইপোক্সিয়াটা কারেকশন হচ্ছে কিনা। যদি থাকে তাহলে আমরা আবার আপাতত বন্ধ করব। আবার যদি দেখা যায় যে না, এগুলো পারসিস্ট করছে, তাহলে এগুলো চালিয়ে যাবো। এতে হয় কি, যে পেশেন্টের ওয়েলবিং বাড়ে, পেশেন্টের এক্সাজারবেশন কমে, পেশেন্টের অস্টিওপোরোসিস যে হচ্ছে, পেশেন্টের মাসেল যে ওয়াস্টিং হয়ে যাচ্ছে, তারপরে পালমোনারি হাইপারটেনশন যে ডেভেলপ করছে দিন দিন, এগুলোর প্রসেসটা অনেকটাই হোল্ড হয়ে যায় এবং পেশেন্টের
একটা প্রগনোস্টিক ফ্যাক্টর আছে যে এই পেশেন্ট এটা দিলে এই পেশেন্টের প্রগনোসিস ভালোর দিকে যায়। তো এটা খুবই ইম্পর্টেন্ট ইন কেস অফ সিওপিডি ম্যানেজমেন্ট। ফিওনা। স্যার আমরা হচ্ছে একিউট এক্সাজারবেশন অফ সিওপিডি কে কিভাবে ম্যানেজ করব যদি আমাদের কাছে কোনো পেশেন্ট একিউট কন্ডিশনে আসে? আচ্ছা, অ্যাকিউট এক্সারবেশন ইউজুয়ালি হয়ে থাকে যে একটি ইনফেকশন দিয়ে। ইউজুয়ালি ভাইরাল ইনফেকশন, তাছাড়াও ব্যাকটেরিয়াল নিউমোনিয়া দিয়ে হয়ে থাকে। সো অ্যাকিউট এক্সারবেশনে যখন আসবে পেশেন্ট, তখন দেখা যাবে যে পেশেন্টের ইনক্রিজ শর্টনেস অফ ব্রেথ আছে, পেশেন্টের কাফ আছে, স্পুটাম প্রোডাকশন আছে। তো আমরা পেশেন্ট গুলাকে প্রথমে অ্যাসেস করব, পেশেন্টের হাইপোক্সিয়া আছে কিনা দেখবো। তারপর হচ্ছে পেশেন্টের কার্বন ডাইঅক্সাইড অক্সিজেন লেভেলটা দেখবো কত আছে। তারপরে ব্লাড প্রেশার, পালস এগুলা দেখবো। যদি পেশেন্টের হাইপোক্সিয়াতে থাকে তাহলে আমরা পেশেন্টকে ভর্তি করব, অ্যাডমিট করে পেশেন্টকে অক্সিজেন দেব। দিস খুব ভেরি মাচ ইম্পর্টেন্ট যে পেশেন্টকে আমরা অক্সিজেনটা শুরু করব লো ফ্লো অক্সিজেন থেরাপি। কিন্তু অ্যাজমাতে কিন্তু হাই ফ্লো অক্সিজেন দেওয়া লাগে। কিন্তু অক্সিজেন যদি আমরা সিওপিডি তে হাই ফ্লো দেই তাহলে কিন্তু এতে কিন্তু টাইপ 2 রেসপিরেটরি ফেলিওরটা আরো বাড়ার সম্ভাবনা থাকে। কারণ হাইপোক্সিক ড্রাইভটা লস্ট হয়ে যায়। এইজন্য আমরা লো ফ্লো অক্সিজেন দেব 2 লিটার or 4 লিটার। তারপরে হচ্ছে পেশেন্টটাকে আমরা নেবুলাইজেশন দিব। নেবুলাইজেশন ফর্মে আমরা ব্রঙ্কোডাইলেটর দেব। কি ব্রঙ্কোডাইলেটর দেই আমরা? সালবিউটামল, ইপ্রাট্রোপিয়াম এগুলাই দিয়ে থাকি। সাথে হচ্ছে পেশেন্টটার হচ্ছে আমরা তখন অক্সিজেন দিলাম, ব্রঙ্কোডাইলেটর দিব। আ ইনজেক্টেবল আমরা আ অ্যান্টিবায়োটিক শুরু করব। অ্যান্টিবায়োটিক আমরা এম্পিরিক্যাল অ্যান্টিবায়োটিক দিয়ে থাকি। অনেক ক্ষেত্রে অ্যামক্সিক্লেভ দিয়ে থাকি। তো সেফুরক্সিম দিতে পারি। আ তারপরে হচ্ছে পেশেন্টটাকে আমরা ইনজেক্টেবল কিন্তু স্টেরয়েডও দিয়ে থাকি। আ হাইড্রোকর্টিসন এগুলাও দিয়ে থাকি। এরপরে হচ্ছে আমরা পেশেন্টকে আ থিওফাইলিন, ডক্সিফাইলিন এগুলা এড করে থাকি। তারপরে হচ্ছে পেশেন্টের এই সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে যে এই ম্যানেজমেন্ট গুলার পাশাপাশি তখন কিন্তু আমরা ওই যে ইনহেল কর্টিকোস্টেরয়েডও দিয়ে থাকি, যখন অ্যাকিউট এক্সারবেশন নিয়ে আসে। এগুলাতে যদি সাবসাইড হয়ে যায় তাহলে খুব ভালো। আর না হলে যখন আমরা পেশেন্টের যদি রেসপিরেটরি ফেলিউর দিকে যায়, পেশেন্টকে আমরা ক্লিনিক্যালি দেখি যে ফ্ল্যাপিং ট্রিমর আছে কিনা। ফ্ল্যাপিং ট্রিমর থাকলে রেসপিরেটরি ফেলিউর মানে টাইপ 2 রেসপিরেটরি ফেলিউর আছে কিনা। এগুলা যদি থাকে তখন আমরা পেশেন্টকে নন ইনভেসিভ ভেন্টিলেটর, যেটা এনআইভি বলে, নন ইনভেসিভ ভেন্টিলেটর ট্রাই করি। আমরা বাইপ্যাপ দেই এক্ষেত্রে। আর এতেও যদি ম্যানেজ না হয় সেক্ষেত্রে আমরা ভেন্টিলেটরে সাপোর্ট দিই। তো অ্যাকিউট এক্সারবেশন আসলে আমরা মনে হয় এইভাবেই ম্যানেজ করবো। একটা মানে গ্রসলি আমি বললাম। এরপরে একটু পেশেন্ট টু পেশেন্ট এটা ভ্যারি করবে আরকি। থ্যাংক ইউ স্যার। স্যার যেহেতু এটা ক্রনিক কন্ডিশন আমরা পেশেন্টকে কখন হসপিটালে অ্যাডমিট করব? আচ্ছা, অ্যাডমিশন কখন পেশেন্ট দিব? পেশেন্টকে আমরা অ্যাডমিট করব যখন পেশেন্ট অ্যাকিউট এক্সারবেশন নিয়ে আসবে। আর তাছাড়া তো হোম ম্যানেজমেন্টই চলবে। আর আ যখন হচ্ছে পালমোনারি ফাংশনটা সাডেনলি ডিটোরিয়েট করলো, যে তার স্টেবল ছিল, তার এফইবিওয়ান গুলা স্টেবল ছিল। কিন্তু তার এফইবিওয়ানটা সাডেনলি ডিটোরিয়েট করেছে। তো এই পেশেন্ট গুলাকে আমরা হসপিটালে ভর্তি করব। তো পেশেন্টের হঠাৎ করেই স্পুটাম প্রোডাকশন শুরু হয়েছে। আগে ছিল মিউকোয়েড স্পুটাম। কিন্তু এখন দেখা যাচ্ছে যে পুরুলেন্ট স্পুটাম নিয়ে আসছে। সাথে পেশেন্টের নিউমোনিয়া আছে। পেশেন্টের হচ্ছে আ আ হাইপোক্সিয়া আছে, অক্সিজেন কমে যাচ্ছে। তো এবং হচ্ছে পেশেন্টের যদি একটা সিওপিডি পেশেন্ট যদি দেখা যাচ্ছে যে তার হঠাৎ করে একটা আরটিআই হলো, তার হচ্ছে এর থেকে হাইপোক্সিয়া যখন হচ্ছে, এই পেশেন্ট গুলাকে আমরা হসপিটালে ভর্তি করবো আরকি। তার মানে অ্যাকিউট এক্সারবেশন এর পেশেন্ট গুলা হসপিটালে ভর্তি হবে। স্যার আমরা পেশেন্টকে হসপিটাল থেকে ডিসচার্জ দেওয়ার সময় কি কি ক্রাইটেরিয়া দেখব যে পেশেন্টকে ডিসচার্জ দেওয়ার সময়? খুবই ইম্পোর্টেন্ট কোয়েশ্চেন যে আমরা পেশেন্টকে ডিসচার্জ করার সময় কখন ডিসচার্জ করব? ডিসচার্জ করব আমরা তখন যে পেশেন্টের ক্লিনিক্যাল ইমপ্রুভমেন্ট হয়ে গেল। পেশেন্টের হচ্ছে সিম্পটম আগের থেকে যে এক্সারবেশন নিয়ে আসছিল সেটা সেটেল হয়ে গেল। এবং হচ্ছে পেশেন্ট হচ্ছে আ আমরা যে ইনজেকশন গুলা দিচ্ছিলাম এবং নেবুলাইজেশন গুলা দিচ্ছিলাম, যে এগুলা আমরা ওরাল ফর্মে নিয়ে আসতে পারলাম। যে পেশেন্টকে আমরা ভর্তি সময় যে ইনজেকশন গুলা দিয়েছি, আ অ্যান্টিবায়োটিক দিয়েছি, স্টেরয়েড দিয়েছি, সেগুলাকে আমরা ওরাল ফর্মে নিয়ে আসতে পেরেছি।
এবং হচ্ছে পেশেন্ট সিওপিডি পেশেন্ট যারা ছিল যাদের নেবুলাইজেশন দেওয়া হচ্ছিল সেগুলো নেবুলাইজেশন গুলো আমরা বন্ধ করতে পেরেছি 24 ঘন্টার বেশি, এবং বন্ধ করে আমরা পেশেন্টটাকে হচ্ছে ইনহেলার ফর্মে ব্রঙ্কোডাইলেটর গুলো দিচ্ছি। এগুলো নেয়ার পরেও যখন পেশেন্ট স্টেবল থাকছে, পেশেন্টের জ্বর থাকলে জ্বর কমে গেছে, স্পুটাম যেটা পুরুলেন ছিল সেটা এখন আর পুরুলেন নেই, মিউকয়েড হয়ে গেছে অথবা স্পুটাম প্রোডাকশন কমে গেছে, এই অবস্থায় আমরা পেশেন্টকে ডিসচার্জের প্ল্যান করব। থ্যাংক ইউ স্যার। স্যার আমরা হচ্ছে পেশেন্ট যদি ভালোভাবে ট্রিটমেন্ট না করি তাহলে কি কি কমপ্লিকেশন হইতে পারে এবং ওই কমপ্লিকেশনের ম্যানেজমেন্টটা স্যার একটু যদি বলে দিতেন। স্যার আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি। হ্যাঁ, থ্যাংক ইউ। সিওপিডি পেশেন্টের মোস্ট কমন কমপ্লিকেশন হচ্ছে রেসপিরেটরি ফেইলিউর। কারণ এটা একটা ইরিভার্সিবল ডিজিজ। ইরিভার্সিবল মানে হচ্ছে যে পেশেন্টটাকে আমরা তো কিওর করতে পারছি না। আর যারা ট্রিটমেন্ট না নিবে তাদের হচ্ছে রেসপিরেটরি ফেইলিউর ডেভেলপ করবে। এক্ষেত্রে টাইপ 2 রেসপিরেটরি ফেইলিউর হয় ক্রনিক সিওপিডির ক্ষেত্রে। আর হচ্ছে আহ, মানে কার্বন ডাই অক্সাইডটা বা হাইপক্সিয়া তো থাকেই টাইপ 1 ফেইলিউরে, কিন্তু সিওপিডি পেশেন্টের কার্বন ডাই অক্সাইড রিটেনশন হতে থাকে। তো কার্বন ডাই অক্সাইড রিটেনশন হলে টাইপ 2 রেসপিরেটরি ফেইলিউর হয়। এবং পেশেন্টের কজেস অফ ডেথ হচ্ছে রেসপিরেটরি ফেইলিউর একটা। আর এই সিওপিডি পেশেন্টের যেহেতু সিওপিডি আছে এতে কার্ডিওভাস্কুলার রিস্কও বাড়ে, পেশেন্টের কার্ডিয়াক ডিজিজ এমআই হওয়ার চান্স বাড়ে। আবার পাশাপাশি একটা ইনফ্লামেটরি প্রসেসের কারণে বডিতে মাসেল ওয়াস্টিং হতে থাকে, পেশেন্ট আস্তে আস্তে কেকশিক হয়ে যায়, পেশেন্টের অ্যানোরেক্সিয়া থাকে, খাওয়া দাওয়ার রুচি কমে যায়, পেশেন্টের এরপরে পালমোনারি হাইপারটেনশন ডেভেলপ করে সিওপিডি পেশেন্ট গুলার। তো পালমোনারি হাইপক্সিয়া থেকে পালমোনারি হাইপারটেনশন ডেভেলপ করছে, হার্ট ফেলিওর ডেভেলপ করে পেশেন্টের, যে রাইট হার্ট ফেলিওর যেটাকে আমরা কর পালমোনাল বলছি। তো কর পালমোনাল হলে কি হচ্ছে, পেশেন্টের হার্ট অ্যাঙ্কেল ইডিমা থাকছে, হেপাটোমেগালি থাকে, পালপেবল টেন্ডার হেপাটোমেগালি থাকে, অ্যাসাইটিস থাকে, জিবেপি রেস থাকে, তো এবং পারসিস্টেন্ট হাইপোক্সিয়া থাকে। তো এই কমপ্লিকেশন গুলাই ম্যানেজ করাটাই হচ্ছে আমাদের ট্রিটমেন্টের মেন পার্ট, যে আমরা ট্রিটমেন্ট করে এই কমপ্লিকেশন গুলাকে যাতে আমরা প্রিভেন্ট করতে পারি। এই জন্যই সিওপিডি একটা প্রিভেন্টেবল এবং ট্রিটেবল ডিজিজ। প্রিভেন্টেবল মানে সিওপিডি পেশেন্ট জানে আমরা আগের থেকে যদি স্মোকিংটা বন্ধ করতে পারি তাহলে কিন্তু সিওপিডি কিন্তু আর প্রোগ্রেস কমে যাবে। আর ট্রিটেবল মানে প্রত্যেকটা আমরা পেশেন্টকে সিমটোমেটিক ট্রিটমেন্ট দিতে পারছি, আবার এইদিকে কমপ্লিকেশন গুলাকেও আমরা ম্যানেজ করতে পারছি, এই জন্য এটা ট্রিটেবল ডিজিজ। তো সিওপিডি পেশেন্টটা গুলার ম্যানেজমেন্টটা হচ্ছে কমপ্লিটলি ট্রিটেবল এন্ড প্রিভেন্টেবল, এবং প্রিভেন্টিভ আরেকটা পার্ট হচ্ছে ভ্যাকসিনেশন, স্মোকিং সিজেশন, এগুলা। ফিওনা। অসংখ্য ধন্যবাদ স্যার, আমাদের খুবই একটা ইনফরমেটিভ সেশন ছিল স্যার। আপনার মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য আমরা কৃতজ্ঞ স্যার। অনেক ধন্যবাদ স্যার। হ্যাঁ ফিওনা, তোমাকেও ধন্যবাদ। আর আজকের এই সেশনটি যারা দেখেছে বা শুনেছে তাদের সবাইকেই ধন্যবাদ। এবং এক্সিস মেডিকেল স্কুলের পক্ষ থেকে আজকের মতো আমি এবং ফিওনা বিদায় নিচ্ছি। শুভরাত্রি, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম শুভরাত্রি। আসসালাম, শুভরাত্রি।